আমি ক্লাস 6 করে এনসিতে হ্যাঁ কিন্তু দেখতে হবে আর কি তো আমার মনে হয় যদি আপনি ইন্টারেস্টেড হন সামনাসামনি কথা বলে ভালো না পাশাপাশি যাবে ও অত দূরে তো হবে আমার না সময় মতো তো দূরে হবে না আর তো আমরা আজকে আমাদের সেকেন্ড ক্লাস প্রথমে যে পয়েন্টটা আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে হিস্টোরি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যাকাউন্টিং। যদিও এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট টপিক না, কিন্তু তারপর আমাদের কিছু জানা উচিত। তো এখানে যে বিষয়টা আমাদের জানা উচিত সেটা হচ্ছে কাউন্টিং। কাউন্টিং এর ইতিহাস তো অনেক পুরাতন। অ্যাকচুয়ালি আমরা জানি না কবে মানুষ কাউন্টিং শিখেছে, কারণ এটা হাজার হাজার বছর যাবতই চলে আসছে। আমরা জানি যে এই যে সেপারেট ডিসিপ্লিন হিসাবে অ্যাকাউন্টিং বিভিন্ন ইউনিভার্সিটিতে যে এখন পড়ানো হচ্ছে, তার আগে কি অ্যাকাউন্টিং ছিল না? অবশ্যই ছিল। নলেজ ছিল, অ্যাকাউন্টিং নলেজের অ্যাপ্লিকেশন ছিল। আমরা দেখতে পাই যে হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় একবার ইউসুফ আলাইহিস সালাম যখন আপনার মিশরের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, তখন প্রথম 7 বছর একটা 14 বছর ব্যাপী একটা ঘটনা হয়েছিল, যার মধ্যে প্রথম 7 বছর মিশরে প্রচুর পরিমাণ ফসল উৎপাদিত হয় এবং পরবর্তী 7 বছরে মিশরে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দেয়। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর বিশেষ নলেজ প্রাপ্ত হয়ে উনি এই বিষয়টা আগেই বুঝতে পেরেছিলেন। তো যেহেতু তিনি এটা বুঝতে পেরেছিলেন, উনি প্রথম 7 বছর যে ফসল উৎপাদিত হয়েছিল সেই ফসলগুলি সংরক্ষণ করার ব্যবস্থা করেছিলেন এবং এই সংরক্ষিত ফসল থেকে পরবর্তী 7 বছর যে দুর্ভিক্ষ হয়েছিল, এই দুর্ভিক্ষ মোকাবেলার জন্য তিনি ওই সংরক্ষিত ফসল মানুষের মধ্যে বন্টন করার ব্যবস্থা করেছিলেন। তো এই যে একটা বিশাল কর্মযজ্ঞ, এই বিশাল কর্মযজ্ঞের জন্য অবশ্যই অ্যাকাউন্টিং নলেজ থাকা উচিত। হাইয়েস্ট লেভেল অফ অ্যাকাউন্টিং নলেজ না থাকলে এই বিশাল কর্মযজ্ঞ করা সম্ভব না। কারণ উনি হিসাব করে দেখেছিলেন যে কি পরিমাণ জনসংখ্যা আছে মিশরে এবং তাদের কি পরিমাণ খাদ্যের প্রয়োজন হতে পারে এবং দুর্ভিক্ষকালীন প্রত্যেক পার্সনকে কি পরিমাণ খাদ্য দেয়া হবে, প্রতিদিনের জন্য কি পরিমাণ খাদ্য প্রয়োজন হতে পারে, এগুলি অতি সূক্ষ্ম মেজারমেন্ট ছাড়া এই বিষয়গুলি নিয়ন্ত্রণ করা সম্ভব না। তো এভাবে অ্যাকাউন্টিং অ্যাজ এ সেপারেট ডিসিপ্লিন হিসাবে আমরা এখন যে প্রক্রিয়ায় অ্যাকাউন্টিং রাখা, মানে বিজনেস ট্রানজাকশন রেকর্ড রাখা এবং সেগুলি অ্যানালাইসিস করা এবং রিপোর্ট তৈরি করার যে ফর্মাল সিস্টেম আমরা এখন ডেভেলপ করেছি, তার পূর্বেও অ্যাকাউন্টিং এর অ্যাপ্লিকেশন ছিল, বাট ওইটার ফরমেশন বা ওটার অ্যাপ্লিকেশন একটু ডিফারেন্ট টাইপের ছিল। আমরা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি বলতে পারছি না যে ওই সময় কিভাবে অ্যাকাউন্টিং রেকর্ডগুলি মেনটেন করা হতো। তো পৃথিবীতে যেহেতু অ্যাকাউন্টিং অনেক পুরাতন বিষয়, সেহেতু এই অ্যাকাউন্টিং এর অ্যাপ্লিকেশন বিভিন্ন দেশে কিন্তু অনেক রকম ছিল আগে।
এখনো আছে কিছু কিছু। ওইগুলো যে জগনের সমাজ এটা কেন? এটা কারণ আপনারা সহজেই বুঝতে পারেন যে বাংলাদেশে, মানে শুধু বাংলাদেশে না, এই উপমহাদেশে আপনার অ্যাকাউন্টিং পিরিয়ড শুরু হতো কবে? বৈশাখ মাস থেকে। আমরা জানি যে পহেলা বৈশাখ নতুন হাল খাতা খোলা হয় এবং চৈত্র মাসের শেষে কি করা হয়? হাল খাতা বন্ধ করা হয়। তাহলে এই যে হাল খাতার বিষয়টা, এই বিষয়টা তো অ্যাকাউন্টিং এর সাথে রিলেটেড। হাল খাতা খোলা মানে নতুন অ্যাকাউন্টিং বর্ষ শুরু হচ্ছে এবং ওখান থেকে বিজনেসের নতুন করে গণনা, রেকর্ডিং শুরু হবে। আবার চৈত্র মাসে এই সারা বছর যেসব ট্রানজাকশন হলো সেই ট্রানজাকশন গুলি সামারাইজ করে রিপোর্ট তৈরি করা হবে এবং সেখানে আমরা হিসাব করে দেখব যে বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত কি পরিমাণ আমাদের লাভ বা লস হইল, এবং পরবর্তী বৈশাখ মাসে আবার নতুন বছর শুরু হলো। তেমনি অন্যান্য দেশেও তারাও অ্যাকাউন্টিং বর্ষ পালন করত, কিন্তু তারা এই যে বৈশাখ চৈত্র এই অ্যাকাউন্টিং ইয়ার তারা ফলো করতো না। তারা তাদের দেশের যে ক্যালেন্ডার, ওই ক্যালেন্ডার অনুযায়ী তারা তাদের অ্যাকাউন্টিং পিরিয়ড কাউন্ট করত। এবং কিভাবে অ্যাকাউন্টিং রেকর্ড করা হবে সেই ব্যাপারেও কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন প্র্যাকটিস ছিল। তো যেহেতু পরবর্তীতে ওয়ার্ল্ড ট্রেডের ব্যাপক প্রচলন হওয়ার পর একটা ইউনিফাইড অ্যাকাউন্টিং সিস্টেম আমাদের ফলো করার প্রয়োজনীয়তা দেখা দিল। তো এই জন্য 1900 সালের দিকে, আপনারা এক্সাক্ট টাইমটা দেখে নেবেন, সম্ভবত 1900 সালের আশেপাশে কোন একটা সময় আপনার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ঠিক আছে, এই জিনিসটা গঠন হয়। তার মানে এরা হচ্ছে সারা ওয়ার্ল্ডের আপনার অ্যাকাউন্টিং প্র্যাকটিস কিভাবে করা হবে, ঠিক আছে, অ্যাকাউন্টিং পিরিয়ড এবং বিভিন্ন ট্রানজাকশন কিভাবে রেকর্ড করা হবে, সেই রেকর্ডের ব্যাপারে যদি কোনো অ্যানোমেলি বা এরর দেখা দেয়, তারা সেখানে সেটা কি করে, একটা প্রেসক্রাইবড সলিউশন তারা দেওয়ার চেষ্টা করে। আমাদের দেশেও একটা অর্গানাইজেশন আছে, সেটার নাম হচ্ছে ICMAB। আপনারা নাম শুনছেন? ICMAB নাম শুনেন নাই? ICMA শুনছেন নাম? ICMA অনেকের নামের শেষে দেখবেন যে লেখা ICMA, CMA লেখা, CMA সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। আমাদের আগ্রাবাদে একটা শাখা আছে তাদের, ওখানে তারা এই যে ICMA ডিগ্রি দেয় অ্যাকাউন্টিং এর উপর। বা আপনারা তো CA নাম শুনছেন, CA চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে। তো চার্টার্ড অ্যাকাউন্টেন্সির উপর ডিগ্রি দেয় কারা? সেটার সংস্থার নাম হচ্ছে CMA, ঠিক আছে। তো এই যে দুইটা সংস্থা, এই দুইটা সংস্থার কাজ কি? এই দুইটা সংস্থার কাজ হচ্ছে যে অ্যাজ এ সেপারেট ডিসিপ্লিন অ্যাকাউন্টিং এ যদি রেকর্ডিং করার ক্ষেত্রে বা স্টেটমেন্ট তৈরি করার ক্ষেত্রে কোনো প্রবলেম দেখা দেয়, তারা সেখানে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করে। তো যারা এরকম এই সার্টিফাইড প্রফেশনাল কোর্সগুলি কমপ্লিট করে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি CPA বা CMA এগুলি বলি। CPA মানে হচ্ছে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট, তারপরে CMA হচ্ছে সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, এইসব আর কি। তারপর আসেন টাইপস অফ বিজনেস অর্গানাইজেশন। বিজনেস অর্গানাইজেশন গুলিকে আমরা মালিকানার ভিত্তিতে 3 ভাগে ভাগ করতে পারি: প্রোপ্রাইটরশিপ, পার্টনারশিপ এন্ড কর্পোরেশন।
প্রোপ্রাইটরশিপ হচ্ছে যেসব অর্গানাইজেশনের মালিক একজন, সিঙ্গেল ওনার। তো এই প্রোপ্রাইটরশিপে আপনার মালিক যেহেতু একজন, উনি নিজেই ডিসিশন মেকার। উনি কখন ওনার দোকান খুলবেন, কখন বন্ধ করবেন, ঠিক আছে, এটা ওনার একক ডিসিশনে এই সিদ্ধান্তগুলি আসে। এবং এই প্রোপ্রাইটরশিপে উনি কি ধরনের বিজনেস করবেন এবং কি পরিমাণ লাভ করবেন, মানে কত প্রফিটে কোনো প্রোডাক্ট সেল করবেন, এটা উনি নিজেই নির্ধারণ করবেন। এরপরের টাইপস হচ্ছে পার্টনারশিপ। পার্টনারশিপের মালিক হচ্ছে কো পার্টনাররা। তো কো পার্টনার কারা? যদি মালিকের সংখ্যা একের অধিক হয়, 2 বা তারও বেশি, এবং তারা যদি পার্টনারশিপ ল অনুযায়ী তাদের বিজনেস পরিচালনা করে, তাহলে ওই ধরনের অর্গানাইজেশনকে আমরা পার্টনারশিপ অর্গানাইজেশন বলে থাকি। এই পার্টনারশিপ অর্গানাইজেশন কিভাবে পরিচালিত হবে সেই ব্যাপারে আমাদের দেশে একটা পার্টনারশিপ ল আছে। তো ওই ল অনুযায়ী পার্টনারশিপ অর্গানাইজেশন পরিচালিত হয়। এই প্রোপ্রাইটরশিপ এবং পার্টনারশিপের মধ্যে কিছু ডিফারেন্স আছে। বিজনেস যদি একইভাবে রান হয়, কিন্তু তাদের মালিকানা প্রফিট কিভাবে শেয়ার করা হবে, মানে কোন মালিক কত % প্রফিট পাবে, এবং লস হইলে কোন মালিক বা কোন পার্টনার কি পরিমাণ লসের দায়ভার বহন করবে, সেগুলি ওই লতে বলা আছে এবং তাদেরকে ওই ল অনুযায়ী তাদেরকে প্র্যাকটিস করতে হয়। পার্টনারশিপ বিজনেসে আরো অনেক কিছু কিছু জটিলতাও আছে। যদি পার্টনারশিপ বিজনেস যেহেতু পরিচালিত হয় কো পার্টনারদের সম্মিলিত ডিসিশনে, কোনো একক পার্টনারের ডিসিশনে বিজনেস পরিচালিত হয় না। যদি কোনো একক পার্টনার বিজনেস পরিচালনা করে, অন্য পার্টনাররা ওই বিজনেসের সরাসরি বিজনেসের সাথে ইনভলভ নাও থাকে, তাহলেও ধরে নেওয়া হয় যে সব পার্টনারের সম্মতি আছে, যার ডিসিশনে বিজনেস পরিচালিত হচ্ছে তার ডিসিশনের উপর অন্যান্য পার্টনারদের সম্মতি আছে। যদি তাই হয়, তাহলে যদি বিজনেস লসের মুখোমুখি হয়, তাহলে কিন্তু সব পার্টনার সমানভাবে দায়ী থাকে। কোনো পার্টনার এই কথা বলার সুযোগ নাই যে আমি তো ডিসিশন মেকিং করি নাই, ডিসিশন তো আরেক পার্টনার করেছে, তো উনি এটা বলতে পারবেন না। তাহলে বিজনেসের দায়ভার বা লসের দায়ভার ওনাকেও নিতে হবে। এরপর আসেন কর্পোরেশন। কর্পোরেশন হলো যেসব অর্গানাইজেশনের মালিক শেয়ার হোল্ডাররা। তো শেয়ার হোল্ডারদের সংখ্যা কত? শেয়ার হোল্ডারদের সংখ্যা হচ্ছে 2 থেকে বেশি, এবং এটা সর্বোচ্চ সংখ্যা বলা নাই, আনলিমিটেড। তো এই কর্পোরেশন কিভাবে ডিফারেন্ট অন্য বিজনেস থেকে? এই কর্পোরেশন ডিফারেন্ট যেসব ক্রাইটেরিয়ায় অন্য অর্গানাইজেশনের থেকে এই কর্পোরেশন ডিফারেন্ট, সেটা হচ্ছে এটার পরিচালনা। আমরা জানলাম যে প্রোপ্রাইটরশিপের পরিচালনার দায়িত্ব থাকে একজন মালিকের, পার্টনারশিপের পরিচালনার দায়িত্ব থাকে যারা কো পার্টনার, আর কর্পোরেশনের মালিক শেয়ার হোল্ডাররা, বাট তাদের কিন্তু বিজনেস পরিচালনার কোনো রাইট নাই, সরাসরি রাইট নাই। তো তারা বিজনেস কিভাবে পরিচালনা করে? তারা ওই নির্দিষ্ট সময়ের জন্য তাদের যে অসংখ্য শেয়ার হোল্ডার আছে তাদের মধ্য থেকে কিছু লোককে তারা নির্বাচিত করে ওই বিজনেস পরিচালনার দায়িত্ব দেয়। এই যে অল্প কয়েকজন শেয়ার হোল্ডার যাদেরকে বিজনেস পরিচালনার দায়িত্ব দেওয়া হলো, এদেরকে আমরা বলি বোর্ড অফ ডিরেক্টরস, ঠিক আছে। তাদের মধ্যে আবার একজন থাকে এমডি, ম্যানেজিং ডিরেক্টর। তো এভাবে তাহলে এই যে কর্পোরেশনের যে অ্যাকাউন্টিং, এগুলিও কিন্তু ওই পার্টনারশিপ এবং
প্রোপ্রাইটরশিপ থেকে আরেকটু ডিফারেন্ট। বিজনেস ট্রানজাকশন একই, কিন্তু তাদের যারা শেয়ার হোল্ডার আছে তাদেরকে প্রফিট কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে, কত পার্সেন্ট প্রফিট দেওয়া হবে, তারপরে নির্বাচন, যেহেতু নির্বাচন করতে হবে এখানে, কারণ হচ্ছে ওই যে কারা কারা বিজনেস পরিচালনা করবে সেটা নির্ধারণ করার জন্য, সেহেতু এখানে বেশ কিছু বিষয় অতিরিক্ত অ্যাকাউন্টিং প্রসেস ফলো করতে হয়, যেটা এই কর্পোরেশন ল, বাংলাদেশে কোম্পানি অ্যাক্ট 1994 নামে একটা ল আছে, ওই ল অনুযায়ী এইসব বিজনেস পরিচালিত হয়। এরপর আমরা যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে অ্যাকাউন্টিং কনসেপ্টস এন্ড প্রিন্সিপালস, যেটাকে সংক্ষেপে গ্যাপ বলা হয়, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। এখানে 5টা প্রিন্সিপালের কথা বলা আছে। এই 5টা প্রিন্সিপাল হচ্ছে এন্টিটি কনসেপ্ট, দ্য রিলায়েবিলিটি প্রিন্সিপাল, the cost principle, the going concern concept, and stable monetary unit concept. এই কনসেপ্টগুলি কি? এই কনসেপ্টগুলি হচ্ছে আপনি যখন অ্যাকাউন্টিং করবেন বা কোনো হিসাব নিকাশ রাখবেন, আপনাকে এই কনসেপ্টগুলি বাই ডিফল্ট কি ধরে নিতে হবে? সত্য ধরে নিতে হবে। মানে এগুলি জেনারেলি অ্যাকসেপ্টেড, তার মানে এই কয়েকটা কনসেপ্টের ব্যাপারে কোনো দ্বিমত নাই, সব অ্যাকাউন্ট্যান্টরা এটাকে অবশ্যই মেনে নেয়। এখন আসেন আমরা সংক্ষেপে এই কনসেপ্টগুলি একটু আলোচনা করি। এন্টিটি কনসেপ্ট, এন্টিটি মানে কি? এন্টিটিকে বাংলায় বলা হয় সত্তা। এটা আরো সহজে বলতে গেলে আমরা বলতে পারি পার্সন। একজন মানুষ একটা এন্টিটি, ঠিক আছে? এই মানুষ তো আমরা যে বায়োলজিক্যাল মানুষ সেটাও হইতে পারি, অথবা কিছু আছে আর্টিফিশিয়াল পার্সন। আর্টিফিশিয়াল পার্সন আইনের দৃষ্টিতে আর্টিফিশিয়াল পার্সন কারা? আর্টিফিশিয়াল পার্সন হচ্ছে যারা বায়োলজিক্যাল মানুষ না, কিন্তু মানুষের মতোই তারা কি করতে পারে, কোনো মামলা বা কোনো একটা পক্ষ হিসাবে কাজ করতে পারে। যেমন ধরেন আইআইইউসি একটা প্রতিষ্ঠান, আইআইইউসি প্রতিষ্ঠান ঠিক আছে, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ আইআইইউসি একটা এন্টিটি, কারণ আপনি আইআইইউসির বিরুদ্ধে মামলা করতে পারবেন। সে মানুষ না, কিন্তু তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারছেন, ঠিক আছে? যে আপনার আইআইইউসি যদি ধরেন আপনার আইআইইউসির পাশে কোনো জায়গা থাকে, ওই জায়গা যদি দখল করে ফেলে, তখন ওই লোক কার বিরুদ্ধে মামলা করবে? কোনো বায়োলজিক্যাল পার্সনের বিরুদ্ধে তো মামলা করবে না, ভিসি বা প্রভিসি কোনো পার্সনের বিরুদ্ধে মামলা করবে না, উনি মামলা করবে একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে, আইআইইউসি। তাহলে দেখা যাচ্ছে এই যে আইআইইউসি একটা প্রতিষ্ঠান হওয়ার পরও এখানে একজন পার্সনের মতো ভূমিকা পালন করছে। তো এই ধরনের পার্সনকে আমরা কি বলি? আর্টিফিশিয়াল পার্সন। তো এখন এই এন্টিটি হচ্ছে প্রত্যেক পার্সন আলাদা আলাদা, একজনের সাথে একজন কি হবে না, আপনার মার্চ করা যাবে না। যেমন আমরা এখানে যে চাকরি করছি আইআইইউসিতে, প্রত্যেক এমপ্লয়ি এক একজন এন্টিটি, আলাদা আলাদা সত্তা। আবার আইআইইউসি নিচে কিন্তু আলাদা একজন সত্তা, এন্টিটি। তো আমরা এখানে একটু পরে দেখি আমাদের লেকচার নোটে কি লেখা আছে। An entity concept, an entity is an organization or a section of an organization that for accounting purpose stands apart from other organizations and individuals as a separate economic unit. The transaction of different entities should not be accounted for together. Each entity should be evaluated separately. এখানে যে কথাটা আমি বলছিলাম সেই কথাটাই এখানে বলা হয়েছে, যে
প্রত্যেক ইন্ডিভিজুয়াল পার্সন আলাদা আলাদা এন্টিটি এবং অ্যাজ এ হোল তাদেরকে কাউন্ট করা যাবে না। এরপর আসেন রিলায়েবিলিটি প্রিন্সিপাল। রিলায়েবিলিটি প্রিন্সিপাল হচ্ছে an accounting standard. Accounting standards are based on the most reliable data available so that they will be as accurate and useful as possible. Reliable data are verifiable. তো রিলায়েবিলিটি কনসেপ্ট হচ্ছে যে অ্যাকাউন্টিং শুধুমাত্র রিলায়েবল ডাটাকে কি করবে, রেকর্ড করার অনুমতি দিবে। ধরেন আপনি বললেন যে আপনি কোথাও চাকরি করেন, ধরেন আইআইইউসিতে চাকরি করেন, আপনি বললেন যে আজকে আপনার খরচ হয়েছে নাস্তা বা সারাদিনের যে আপনি রিফ্রেশমেন্ট করেছেন সেই রিফ্রেশমেন্টের জন্য আপনার 1000 টাকা খরচ হয়েছে। এখন এটার পিছনে আপনি কোনো ডকুমেন্ট দিতে পারছেন না, মানে আপনার কাছে কোনো ভাউচার বা বিল নাই যে কোন দোকান থেকে কিনেছেন বা কিভাবে আপনি এই টাকাটা খরচ করেছেন। যদি আপনি কোনো ডকুমেন্ট প্রডিউস করতে না পারেন তার মানে আপনার এই কথা রিলায়েবল না, তাই তো বোঝা গেল। তো অ্যাকাউন্টিং এর এই বিষয়টাকেই বলা হয় রিলায়েবিলিটি প্রিন্সিপাল, যে অ্যাকাউন্টিং কোনো ডাটা রেকর্ড করার পূর্বে অবশ্যই এটা রিলায়েবিলিটি আছে কিনা সেটা দেখতে হবে এবং এটা ভেরিফায়েবল কিনা। এই যে এটা যে রিলায়েবল ডাটা, এটা ভেরিফাই করার সুযোগ থাকতে হবে। যদি রিলায়েবিলিটি ভেরিফাই করার সুযোগ না থাকে তাহলে ওই ট্রানজাকশন রেকর্ড করা যাবে না। এরপর আসেন কস্ট প্রিন্সিপাল। Cost principle states that acquired asset and services should be recorded at their actual cost. তাহলে এখানে যে বলা হয়েছে যে আপনি কোন একটা প্রোডাক্ট বা অ্যাসেট যে দামে কিনবেন আপনাকে সেই দামেই সেটা রেকর্ড করতে হবে, লিখতে হবে। আপনি অন্য দামে রেকর্ড করতে পারবেন না। ফর এক্সাম্পল, যে আপনি একটা ধরেন গাড়ি কিনলেন আপনার প্রতিষ্ঠানের জন্য, তো এই গাড়িটার মার্কেট প্রাইস ধরেন 20 লক্ষ টাকা, কিন্তু আপনি ডিসকাউন্টে কিনেছেন কোন একটা কারণে। ডিসকাউন্ট হয়তো আপনার পরিচিত লোক অথবা কেউ একটা দোকান ক্লোজ হয়ে যাচ্ছে, সে সব প্রোডাক্ট ডিসকাউন্টে সেল করে দিচ্ছে 50% ডিসকাউন্টে। তো ওই গাড়িটা আপনি 10 লক্ষ টাকায় কিনলেন। তো এখন আপনি ওই গাড়িটার মূল্য মানে কত রেকর্ড করবেন, 10 লক্ষ নাকি 20 লক্ষ? কারণ মার্কেটে আপনি এই সেম গাড়ি যদি কিনতে যান অন্য দোকান থেকে আপনাকে 20 লক্ষ টাকা পে করতে হবে, কিন্তু এখানে আপনি কিনছেন 10 লক্ষ টাকা দিয়ে। সো অ্যাকাউন্টিং বলে যে আপনি যে দামে কিনবেন আপনাকে ওই দামেই রেকর্ড করতে হবে, আপনি অন্য দামে এটা রেকর্ড করলে হবে না। এটা হচ্ছে কস্ট প্রিন্সিপালের মূল কথা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? কস্ট প্রিন্সিপাল স্টেটস দ্যাট অ্যাকোয়ার্ড অ্যাসেট এন্ড সার্ভিস শুড বি রেকর্ডেড at their actual cost. Actual cost রেকর্ড করতে হবে। আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে, তো যদি আমাদের লাইন কেটে যায়, আপনাদের কি ক্লাস আছে এখন আর? হ্যালো, জি স্যার। কয়টায় ক্লাস? স্যার 11টায়। আচ্ছা ঠিক আছে, আমাদের সময় তো অটোমেটিক্যালি কেটে যাবে লাইন, তো সময় শেষ হলে আমাদের ক্লাসও শেষ হয়ে যাবে। ওকে, তো এখন যে বিষয়টা আমরা বলছি সেটা হচ্ছে যে গোয়িং কনসার্ন কনসেপ্ট। It holds that the entity will remain in operation for the foreseeable future. তার মানে অ্যাকাউন্টিং একটা চলমান প্রক্রিয়া। বৈশাখ মাস আসবে, নতুন হাল খাতা খোলা হবে, আবার চৈত্র মাসে হাল খাতা বন্ধ করা হবে, এবং ওই চৈত্র মাসে হাল খাতা বন্ধ করা মানে হচ্ছে সেখানে সব সারা বছর যেসব ট্রানজাকশন হলো
সেই ট্রানজাকশন গুলি সামারাইজ করে আপনি প্রফিট লস বের করলেন, আপনার লায়াবিলিটি কত আছে, অ্যাসেট কত আছে, সেগুলি সব বের করলেন। এরপর বৈশাখ মাসে আবার নতুন করে আপনি বিজনেস শুরু করলেন। তাহলে এভাবে সাইকেলে চলতে থাকবে। বৈশাখ আসবে, চৈত্র আসবে, আবার বৈশাখ আসবে, চৈত্র আসবে, অ্যাকাউন্টিং পিরিয়ড শুরু হবে বৈশাখে, আবার চৈত্র মাসে শেষ হবে, আবার নতুন করে বৈশাখ মাসে শুরু হবে। তো এইভাবে আনফরসিয়েবল পিরিয়ড পর্যন্ত এই বিজনেস অর্গানাইজেশনের অ্যাক্টিভিটিস গুলি চলতে থাকবে। এই বিষয়টা আমাদের ধরে নিতে হবে। এটাকে বলে গোয়িং কনসার্ন কনসেপ্ট। যে most farms resources are acquired to use rather than to sell. Under this concept, accountant assume that the business will remain in operation long enough to use existing resources for their intended purpose. ঠিক আছে? এরপর হচ্ছে স্টেবল মনিটারি ইউনিট কনসেপ্ট। এটার মূল কথা হচ্ছে যে আপনি যেই কারেন্সিতে হিসাব রাখবেন, আপনাকে সবসময় ওই কারেন্সিতে হিসাব রাখতে হবে। Accountant assume that the dollar's purchasing power is relatively stable. ঠিক আছে? আপনি যদি ধরেন ডলারে হিসাব রাখেন, বাই সেল ডলারে করেন, আপনার সব যেসব অ্যাসেট আছে, লায়াবিলিটি আছে, সব যদি আপনি ডলারে হিসাব রাখেন, তাহলে সবসময় ওইটাই মেনটেন করতে হবে। যদি আপনি টাকাতে হিসাব রাখেন সবসময়, আপনাকে ওইটাই মেনটেন করতে হবে। তার মানে মনিটারি ইউনিটটা স্টেবল হইতে হবে। আর যদি আপনি কোনো একদিন দেখা যাচ্ছে টাকা হিসাব করে দেখলেন আপনার কত টাকা প্রফিট হইলো বা সেল হইলো, আরেকদিন আপনি রুপিতে দেখলেন, আরেকদিন ডলারে দেখলেন, এরকম করলে হবে না। আপনি যে ইউনিটে আপনি ট্রানজাকশন করবেন, রেকর্ড রাখবেন, সব সময় ওইটা স্টেবল থাকতে হবে। ঠিক আছে? তো তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। আমরা নেক্সটে অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? Okay, sir. Assalamualaikum. जी सर। ওকে, আল্লাহ হাফেজ। Sir, salam.